আচ্ছা, এখন আমি একটু অন্য প্রশ্ন, ঠিক অন্য প্রশ্ন না, রাজনীতি প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে এরই মধ্যে আপনি দেখছেন যে দেশের যদিও জামাত বিএনপি দুইটাই তো সংসদের বড় দল, তাদের মধ্যে একসময় ঐক্য ছিল, একসময় একসঙ্গেই ছিলেন, কিন্তু এখন যে জিনিসটা নিয়ে বিরোধ হচ্ছে সেটা হলো জুলাই সনদ, জুলাই সনদের বাস্তবায়ন, সংবিধান সংশোধন নাকি সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ গঠন, এই যে নানা রকম ব্যাপারটা আসতেছে। এবং বিএনপি বারবার বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন করলেই বা কি হবে? আপনি কি মানে এই যে জুলাই সনদ নিয়ে যে টানা হেঁচড়া যে চলছে, যেটা অথবা সংবিধান সংস্কার বা সংশোধন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো বাংলাদেশের 55 বছর হয়ে গেল। তো অর্ধ শতাব্দীর বেশি তো একটা রাষ্ট্রের জন্য একদম কম সময় না। 1972 সালে আমরা যে সংবিধানটা করেছিলাম সেখানে আপনি সংবিধানকে বলে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এবং সেখানে আপনার সরকারের যে তিনটা বিভাগ, নির্বাহী বিভাগ, তারপর আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাদের কর্মপরিধি কি হবে, তাদের ক্ষমতা কি হবে, তারা কিরকম কাজ করবেন, সেইটা একটা আউটলাইন ছিল। স্থানীয় সরকার কি হবে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে। তো ওই সংবিধানটাকে আমি মনে করি মোটামুটি একটা ভালো সংবিধান, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শুরু করার। এই সংবিধানটাকে আপনার রিভিউ করুন, যে পৃথিবীর সব জায়গায় হয়েছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের সংবিধান 7টা আর্টিকেল ছিল, পরবর্তীতে তারা অনেকগুলো সংশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে সেই মানে সংবিধানকে আপ টু ডেট করেছে কিংবা সময়ের সাথে তাল মিলিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনার অবশ্যই আমরা দাবি করতে পারি যে আপনার এখানে ধরে যে ক্ষমতার যে ভারসাম্যহীনতার কথা বলা হয়, যে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে আপনার ইলেকশন কমিশনকে আরো বেশি শক্তিশালী কিংবা স্বাধীন করা, কিংবা বিচার বিভাগের স্বাধীনতা আমরা পুরোটা দেখি না। হ্যাঁ, তারপর আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ বেঁধে দেব কিনা, এই যে আপনার মৌলিক সংস্কারগুলো এসছে, এবং যাতে করে আপনার সুশাসনটা নিশ্চিত হয়, যাতে করে জনগণের অধিকারকে আরো বেশি শক্তিশালী করা যায়, সেটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এখন কথাটা হচ্ছে যে এইটা কিন্তু আপনি কনস্টিটিউশন সংশোধন করেই করতে পারতেন। এটা কিন্তু সংবিধানকে কবর দেওয়ারও কোনো দরকার নেই, ছুড়ে ফেলারও দরকার নেই। তো 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম, যে এখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারপর উগ্রবাদী শক্তি, তারা কি করলো, যে তারা নিজস্ব হিডেন এজেন্ডা নিয়ে আসলো, যে 71 সালকে ছুড়ে ফেলতে হবে, সংবিধান ছুড়ে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তারপরে আপনার রাষ্ট্রীয় চাল মূলনীতি পরিবর্তন করতে হবে, এইটাকে বাতিল করে দিয়ে নতুন নতুন আপনার জুলাই চার্টারের ভিত্তিতে সবকিছু করতে হবে। কিন্তু এইটা তো আপনি 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 আপনার তো কোনো যুক্তি, আপনি যে কথাগুলো বললেন সেটা মানে পলিটিক্যাল রেটরিকের, যে আমরা স্লোগান দেই না, যে জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ, কিংবা মানে একটা স্লোগানের মতো করে একটা কথা বললে, যে 72-এর সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এটাকে কবর দিতে হবে। কিন্তু আপনি তো 72-এর সংবিধানটা আপনাকে দেখাতে হবে, তো এই যে সংবিধান, হ্যাঁ এই সংবিধান আপনাকে দেখাতে হবে, আমাকে বলতে হবে দিস ইজ পেয়েবল, এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এখানে ফান্ডামেন্টাল রাইটস, এখানে এক্সিকিউটিভ, এখানে জুডিশিয়ারি, আপনি প্রত্যেকটা তো কথা বলা আছে, তাই না? তা আপনি তো সেটা আলোচনা করে আপনাকে দেখাতে হবে যে এই সংবিধানটা ভাই চলে না। আপনি সেটা না বলে নিজের মতো করে একটা কথা বললেন, এবং আপনি কিছু বিদেশি সুশীলকে ভাড়া করলেন, যারা আপনার কথার চাতুরি দিয়ে যে 72-এর সংবিধান যদি থাকে তাহলে পরে ওই মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মানে তাদের সবসময় সেটা গাত্রদাহ হয়, কিংবা তারা সেখানে মানে 72-এর কিংবা মুক্তিযুদ্ধের কোনো কিছু আসলে তাদের পরাজয়, এবং তাদের যে মানে তারা কিভাবে জাতির সাথে প্রতারণা করেছিলেন, কিভাবে পরাজিত হয়েছিলেন, সেটি বারবার চলে আসে, সেই জন্য তারা ছলে বলে কৌশলে এটাকে বাতিল করতে চেয়েছেন। তো এই যে বিষয়গুলো, কারণ আপনি সংস্কারের ব্যাপারে কিন্তু আমার নিজেরও দ্বিমত, কিন্তু তারা যখন এসে সেকেন্ড রিপাবলিকের কথা বললেন, তারা যখন এসে গণপরিষদের কথা বললেন, এবং আমি শুধু তখন হাসতাম, এবং আপনাদের কারো কারোর সাথে যখন এই ইউটিউবে কথা বলেছে যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সেকেন্ড রিপাবলিক কি বোঝে, গণপরিষদ কি বোঝে, কোন প্রেক্ষিতে সেটা করা যায় তারা জানে। আর এই যে আপনার সংস্কারটা করলেন, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো সংস্কার যদি আপনি করতে হয়, আপনি মানে প্রফেসর কার্জন, মাসুদ কামাল, এরকম মানে 20 জন, 50 জন, 1000 জন মানে দিনের পর দিন আলোচনা করলেও কিচ্ছু হবে না। কারণ এইখানে যে পলিটিক্যাল মেজর স্টেক হোল্ডার, যে আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংস্কার কিংবা সাংবিধানিক সংস্কার, এইটা আওয়ামী লীগ বিএনপির কনসেপ্ট ছাড়া এটা হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু করবেন, আপনি সাংবাদিকদের যখন কিছু করবেন, সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের মতামত ছাড়া, তাদেরকে না নিয়ে আপনি যদি সেটা করেন, সেটা কি টিকবে?
সুতরাং এইখানে আপনার, আমরা রাষ্ট্রীয় সংস্কার টংস্কার যাই বলি, আপনার সেটা রাজনৈতিক দলগুলো সেটা একমত হতে হবে, নইলে পরে আপনার মানুষের মধ্য দিয়ে এমন একটা ইতিবাচক চাপ তৈরি করতে হবে যাতে করে সেটা তারা করেন। কিন্তু বিষয়টা হয়েছে যে তারা একটা মানে কৌশলের আশ্রয় নিয়েছে, তারা একটা কৌশলের আশ্রয় নিয়েছেন। এবং এই যে আপনার গণভোটটা হলো, যে গণভোটটা তো পুরোপুরি অবৈধ ছিল। কারণ আপনার মানে যখন গণভোটটার কথা বলা হয় তখন কিন্তু বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে গণভোটের কোনো কথা ছিল না। পরবর্তীতে অর্ডিন্যান্স করে গণভোটের কথা বলা হয়, এবং সেই অর্ডিন্যান্সটাও কিন্তু আপনার পরবর্তী যে সংসদ মানে বর্তমান সংসদ ভ্যালিডেট না করলে এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, এবং আপনি এটা ছলে বলে কৌশলে, কিন্তু আপনার যদি না থাকতো সংবিধানের ভেতরে যে সংশোধন করে আমি রিফর্ম করতে পারছি না, তখন আপনি সেটা করতে পারতেন। কিন্তু আপনি সেটাকে অ্যাভয়েড করে একটা জটিলতা তৈরি করলেন, এবং রেফারেন্ডাম যে কোয়েশ্চেন, আপনি 4টা কোশ্চেনের ভিতরে 62টা 68টা কোশ্চেন ঢুকিয়ে দিলেন, এবং সেটা আপনার একটা প্যাকেজ। হ্যাঁ না কিভাবে হবে সেটা আমরাই বুঝতে পারি না, সাধারণ মানুষ কি করে বুঝবে? এই যে আপনার একটা প্রতারণা, একটা কূটকৌশল, এই যে মানুষকে ধোঁকাবাজির এই সমস্ত বিষয়ের কারণে শেষ পর্যন্ত এটা হয়নি। এবং অন্তত বিএনপিকে আমি কনগ্রাচুলেট করি যে মানে দে টুক দি ভেরি কারেক্ট ডিসিশন, যে তারা সংসদ সদস্য হিসেবে আপনার শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান মানে সংশোধন পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন। এটা খুব ভালো ভালো কাজ হয়েছে। জি, তাহলে এখন আবার জামাত যে আপনাকে এখন তারা রাজপথে আন্দোলনের কথা বলছে, এবং তারা তাদের জুলাই যে সনদটা সেটা বাস্তবায়ন না করলে এবং সেভাবে সংবিধান সংশোধন না করলে সরকার ফেলে দিবে, যেটা বলছে, এটা আসলে তাহলে আপনার বিবেচনায় কোনো মানে আপনার যৌক্তিক কোনো ভিত্তি নেই? আমি যেটা মনে করি যে আপনার 5ই আগস্টের পরে যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে, তার মানে পুরাতন বন্দোবস্তটা ভালো। এখন নতুন বন্দোবস্তের মধ্যে দিয়ে আপনাকে দেখাতে হবে যে পুরাতন বন্দোবস্তে এইগুলো ছিল, নতুন বন্দোবস্তে এইগুলো নতুন, এগুলো ভালো। তা আমরা তো দেখছি যে নতুন বন্দোবস্তটা পুরাতন বন্দোবস্তের চেয়েও খারাপ। হ্যাঁ, তাহলে তো মানুষ এখন বলবে যে ওই আগে যারা ছিল তারাই ভালো ছিল, তাদেরটাই ভালো ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক। সুতরাং যারা এই নতুন বন্দোবস্ত নিয়ে এসছেন কিংবা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তাদেরকে দেখাতে হবে যে বাবা আমরা দুর্নীতি করি না। কিন্তু আমরা তো দেখলাম ছাত্র উপদেষ্টা কি পরিমাণ দুর্নীতি করলেন। হ্যাঁ, তারা যে সমস্ত বিষয়ে বৈষম্য, কোটা, দুর্নীতি, তারা নিজেরা তো সেটা করে একদম জনগণকে বিরক্ত করে দিলেন। হ্যাঁ, তো এইটা আপনাকে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ওই মানুষ কিন্তু মানে এগুলো বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে আমার দুর্নীতি হচ্ছে কিনা, আমার গণতন্ত্র ভালোভাবে চলছে কিনা, আমার দ্রব্যমূল্য পরিস্থিতি কেমন, আমার মানবাধিকার কেমন, আমার নারী অধিকার কেমন, এগুলো বোঝার জন্য কিন্তু বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এবং মানুষ কিন্তু এটা বুঝতে পারে। এখন ধরেন যে মানে অনেকেই মানে বিএনপি এবং জামাতের সম্পর্কে অনেকেই বলছেন যে এটা তো তারা একই দল। তারপরে ধরেন যে তারা শেষ পর্যন্ত মিলে যাবে, অনেকেই এরকম বলছেন। আবার অনেকেই বলছেন যে সরকার দিস গভর্নমেন্ট ইজ এক্সটেনশন অফ ইউনুস গভর্নমেন্ট, অনেকেই বলছেন অনেক কিছু। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে 5ই আগস্টের পরে আপনার সবকিছু, 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক। 5ই আগস্টের পরের বাংলাদেশে মানে সবকিছুই আওয়ামী লীগের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, তারপরে জামাতের জন্য চ্যালেঞ্জিং, সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জিং, বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং, সিভিল সোসাইটির জন্য চ্যালেঞ্জিং। আর পুরো নতুন একটা সবকিছু আমরা দেখছি। 5ই আগস্টের আগে যেভাবে আমরা বাংলাদেশকে দেখেছি, যে বিশ্ববিদ্যালয় দেখেছি, যে সাংবাদিকতা দেখেছি, যে রাজনীতি দেখেছি, মানে যে তরুণ প্রজন্ম দেখেছি, সবকিছু কিন্তু খুবই চ্যালেঞ্জ। এবং এইখানে ধরেন যে হ্যাঁ, বলা হচ্ছে যে জামাত বিএনপি তারা একই 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 রাজনীতি করছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে কেন সেটা মনে হয় না, কারণ আপনার আছে তাদের মানে আদর্শিক কিংবা তাদের অনেক জায়গাতে মিল আছে, এটা সত্যি। কিন্তু আপনি দেখেন জামাত কিন্তু বিএনপি কে মানে জামাত কিন্তু আপনার 5ই আগস্টের মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই কিন্তু তারা বলা শুরু করেছে যে এই সরকার যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে তারা রাস্তায় নেমে আসবে এবং সরকারকে ফেলে দেবে। এবং শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময় মাননীয় শিক্ষামন্ত্রী যে তার ব্যাপারে যে আন্দোলনটা হলো, সেখানে কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়ে দিই। আবার এদিকে দেখেন যে আবার সরকার যে বসে আছে তা কিন্তু না। আপনি দেখেন যে 2-3 দিন আগে আমরা দেখলাম আপনার হেফাজতে ইসলাম ওই তাদের 7 দলীয় জোটের একটা 7 দলীয় মানে 7টি দলের ভিতরে তাদের দল কিংবা সম্প্রদায়ের ভিতরে একটা আলোচনা হয়েছে, এবং সেইখানে কিন্তু আপনার মানে সরকারি দলের একটা ইন্ধন আছে কিংবা পৃষ্ঠপোষকতা আছে, যে জামাতকে একটা সিগন্যাল দেওয়া যে তুমি যে আমার বিরুদ্ধে তুমি যে কথা বলছো কিংবা তুমি যে আমাকে ফেলে দেওয়ার কথা বলছো, আমি কিন্তু বসে, হ্যাঁ,
তো এইটা এটা 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 এক জিনিস। আবার দেখেন যে আপনার এই যে আপনার এই ইসলামী ব্যাংকের যে ঘটনাটা, সেটার মধ্য দিয়ে কিন্তু সরকার একটা বড় বার্তা দিয়ে দিল। হ্যাঁ, ইসলামী ব্যাংকের ওইখানে যে এতগুলো টাকা তুমি প্রায় 22,000 কোটি টাকা তুমি নির্বাচনে ফান্ড হিসেবে ব্যবহার করবে, আর আমরা এইভাবে বসে থাকবো। মানে আমার কাছে মনে হয় যে এত সিম্পল হবে না। এবং আপনি যার যার রাজনীতি তার সেই জায়গায় যদি আপনি করতে না পারেন, তাহলে পরে তাকে মূল্য দিতে হবে। আর আমি যে কথাটা এখন বলতে চাই যে আপনার জামায়াতে ইসলাম তারা যে ভাবমূর্তি আপনার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, যে তারা খুব সৎ, তারা দুর্নীতি করেন না, তারা তাদের নেতা নেত্রীদের চরিত্র ফুলের মতো পবিত্র, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেকগুলো ঘটনায় দেখছি আমরা কিন্তু ভেঙে পড়ছি। এবং তাদের সেই ঐতিহাসিক এবং তাদের যে পলিটিক্যাল ক্রোনোলজি, সেটার মধ্য দিয়ে তাদের যে রাষ্ট্রীয় মুনাফেক, সেই চরিত্রটা কিন্তু আবার উন্মোচিত হচ্ছে। সুতরাং এইটা আপনার জামায়াতে ইসলাম আমরা দেখেছি যে তারা তাদের সমর্থন